আসসালামু আলাইকুম। সত্য প্রচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের স্টুডিওতে যাকে আমন্ত্রণ করেছি তিনি হচ্ছেন দিরাইয়ের চরনারচর ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি শাহিন আফ্রিদি। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আসলে ধন্যবাদ সত্য প্রচার প্রোপাইটার মাসুদ আলীকে। আসলে আমাকে এখানে নিমন্ত্রণ করাতে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা এখানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনার রাজনৈতিক জীবন এবং আসন্ন যে এমপি নির্বাচন দিরাই সাল্লায় সেই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি, মতামত এবং বিগত কয়েকদিন আগে আমাদের চরনারচর ইউনিয়নের একটি পিএইচসি বাঁধ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেই ব্যাপারে আপনার একটা ভিডিও আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এখানে আপনার কিছু মন্তব্য আমরা পেয়েছি। এখন আজকে আমরা স্টুডিওতে আনার কারণ ওই ব্যাপারে আরো বিস্তারিত জানা এবং জনগণের মনে যে ওই ব্যাপারে একটা আগ্রহ কৌতূহল সৃষ্টি হয়েছে ওই ব্যাপারে আরো বিস্তারিতভাবে জেনে যেই তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন তারা পায়, এই বিষয়টা আমরা আপনার সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করতে চাই, আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন ক্লাস 8-এ পড়ি বজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের, তখন আমার বাবা রাজনীতি করতো, কৃষক দলের সহসভাপতি ছিলেন। এই আমার চাচা রাজনীতি করতো। আমার আমার বলতে গেলে আমার যে বংশ, রাজনৈতিক পরিবার, আমাদের বংশ সবাই বিএনপির মানে অন্ধভক্ত বলতে গেলে। সবাই বিএনপিকে ভালোবাসে। এমনকি তখন থেকে আমি মনে করেন আমার বাবার সাথে মাঝে মধ্যে দিরাই যেতাম। তখন নাসিরুদ্দিন চৌধুরী তখন রিডিং দিত আমাদের দিরাই সাল্লাহ, আমাদের রাজনৈতিক অভিভাবক হিসাবে। তখন আমার আব্বার সাথে আমি যখন যেতাম, তখন বিষয়টা হলো গিয়ে আব্বার সাথে যাওয়া পর থেকে আব্বা কৃষক দলের সহসভাপতি হয়েছিল ভোটের মাধ্যমে। তারপরে আব্বা সহসভাপতি অনেক দিন পালন রয়েছিল। তারপরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের নোয়ারচর গ্রামের একজন ব্যক্তি, ওনার নাম হলো গিয়ে, সঠিক নামটা মনে আসছে না, উনি সভাপতি হয়েছিলেন আপনার এই লটারির মাধ্যমে। কিন্তু আপনার আব্বা পাশ হয়েছিল ভোটের মাধ্যমে? জি জি, ভোটে, আচ্ছা, হ্যাঁ। পর থেকে আমি তখন থেকে বুঝতেছি যে আমার আমার রাজনীতি করা মানে আশা আকাঙ্ক্ষা কিংবা আমার যে চেতনা সৃষ্টি, যে মানে বাবাকে দেখে, বাবা প্রতিদিনই আমার সাথে এই বিছানায় বসে কথা বলে এই এই মানে রাজনীতির বিষয় প্রেক্ষাপট নিয়ে আর কি বিভিন্ন দিকে আলাপ আলোচনা করে, মানুষের সমস্যা সমাধান করে। মাঝে মধ্যে এগুলা নিয়ে মানে বহিরাগত বিষয় নিয়েও কথা বলে। আর আসলে তখন বেশি একটা রাজনীতিকে আমি প্রাধান্য দিতাম না। তখন আমি ক্লাস 8-এ পড়ি, 9-এ পড়ি এরকম। তখন পরে আমাদের যে গোলাপ মিয়া চাচা, আমার ভাইস চেয়ারম্যান, বিগত দুইবারের ভাইস চেয়ারম্যান দিরাই উপজেলার গোলাপ মিয়া চাচা, তখন আমাকে এই রাজনীতি নিয়ে ইনভলভ করে, যে শাহিন আমাদের সাথে কাজ করো, তোমার বাবা আমাদের সাথে কাজ করে, তুমিও থাকো আমাদের সাথে। মানে আপনার মাঝে রাজনৈতিক একটা স্পৃহা পাইছে যে শাহিনকে দিয়ে কিছু একটা হবে। জি জি জি, যাকে মানে রাজনৈতিক মাঠে সে ভালো অবদান রাখতে পারবে, এই আশা থেকে ডাক দেওয়া। তারপরে আঙ্কালে যখনই বলে শাহিন চলো, ওই মিটিং আছে, মিটিং এ যেতে হবে। তারপরে মনে করেন বলে চলো এই দিনে একটা বিচার আছে, বিচারে যেতে হবে। এখন থেকে মনে করেন যাওয়া সাথে 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 মনে করেন একটা নিজের ভিতরে একটা রাজনৈতিক ফিলিংস কাজ করে। যখন দেখি ন্যায় অন্যায়কে প্রশ্রয় দিতেছি না, তখন আমাদেরকে মানুষ ভালোবাসতেছে, আমাদের কথা শুনতেছে, বুঝতেছে। এর মধ্যে দিয়ে আমাদের রাজনীতি এই পর্যন্ত আসা আর কি। পরিবার রাজনীতির, আপনি যে রাজনীতি করেন, পলিটিক্সের সাথে আছেন, পরিবার থেকে কোনো বাধা নিষেধ আছে কিনা? না, আসলে আমার পরিবার রাজনৈতিক পরিবার, আমার পরিবার আদর্শ পরিবার। আমি যতদিন থেকে রাজনীতি করতেছি এখন পর্যন্ত আমার পরিবার আসলে কোনোদিন আমাকে বলে নাই যে এই বিগত দিন দেখেন, বিষয়টা হলো গিয়া বিগত এই 15-16 বছর, হ্যাঁ, ফ্যাসিস্টের আমলে আমি কিন্তু মামলা হামলায় মানে দৌড়াদৌড়ি করেছি, এমনকি অনেক জায়গায় অনেক দিকে রাত কাটিয়েছি।
তখনও আমার মা বাবা কখনো বলে নাই তুমি এগুলো বাদ দাও, রাজনীতি করো না। আমার ফ্যামিলি থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পরিবার থেকে একটা অনুমোদন ছিল। আচ্ছা আচ্ছা। তো আহ, আসন্ন দিনে আমরা পিআইসি নিয়ে আলোচনা করতে চাই। যে বিগত দিন একটা ভিডিওতে দেখলাম ওই যে আমাদের কালিয়াকোটা হাওর থেকে পিআইসি নম্বর 32 বা 30, তো ওই পিআইসি তে আমরা গত বছর দেখেছিলাম বাজেট ছিল 14 লাখ টাকার মতো সামথিং। তো এর মাঝামাঝিতে গত বছর এবং এবারের মাঝামাঝিতে অনেক রাস্তা পাকা হয়েছে, আরসিসি ঢালাই হয়েছে। আমরা স্বাভাবিকভাবে জানি যে আরসিসি ঢালাইয়ের উপর মাটির রাস্তা বা মাটি ফালানোর কোনো নিয়ম নাই, এখন পর্যন্ত এরকম নজির আমরা দেখি নাই। তো এই যে এই পিআইসি তে রাস্তা কমলো কিন্তু বরাদ্দ ডাবল হয়ে গেল, এই যে একটা ধোঁয়াশা মানুষের মাঝে কাজ করতেছে, এটা কেমনে হইলো? এবং আমার সাংবাদিক আমির ভাই ফেসবুকে পোস্ট করছিলেন যে ইউএনও মহোদয়কে বিষয়টা অবগত করা হয়েছে, এটা উনি দায়িত্ব নিতে সম্ভবত দেখবেন। এখন আমার কথা হচ্ছে এইটা আসলে সম্ভব হইলো কি করে এই ব্যাপারে? আসলে বিষয়টা হলো গিয়ে, আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে আমরা কিন্তু অনেক কিছু অনিয়ম দেখেছি, কিন্তু বলতে পারিনি, আমাদের এইগুলো মানে সমর্থ হয়ে ওঠেনি। কারণ আমাদের উপরে মামলা হামলা ছিল, আমরা যদি কোনো কিছু করি হয়তো আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হতো, এর মাধ্যমে নিয়ে এগুলো নিয়ে বিষয় হতো না। কিন্তু এইটা তৈরি করে গিয়ে গেছে আপনার মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনা আর শেখ হাসিনা আমলের যারা এই আমাদের চন্দ্রচর ইউনিয়নে, আমাদের উপজেলায় যারা রাজনীতি করেছে তাদের মাধ্যমে এটা তৈরি হয়েছে বিগত অনেক দিন। এখন এটা মানুষের একটা কালচার হয়ে গেছে, যেমন মনে করেন দুর্নীতিটা কালচার হয়ে হ্যাঁ গেছে। কালচার হয়ে গেছে, দুর্নীতির কালচার হয়ে গেছে। তা দেখেন বিগত গেল বছর এই যে আপনি যে কথাটা বলছেন যে গেল বছর তো পিআইসিটা প্রায় 1 কিলোমিটার রাস্তা ছিল, এটার মধ্যে বরাদ্দ ছিল প্রায় আপনার 14,46,000 কত 360 টাকা বরাদ্দ ছিল। এবার তো মনে করেন আরসিসি ডালাই অনুমোদন হয়ে গেছে প্রায় 100%-এর মধ্যে 75% অলরেডি, মানে এটা অনুমোদন হয়ে গেছে। মূলত এই 25% জায়গা রয়ে গেছে। এই 25% জায়গার মধ্যে যদি মনে করেন ওই 14,37,000 টাকা ডাবলের চেয়ে বেশি, হ্যাঁ 14,35,000 টাকার মধ্যে এখন যদি প্রায় 30 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে এটা আপনার কোন দৃষ্টিতে দেখবেন, কি আপনার কি রকম মনে হবে? এটা একটা আমার ব্যক্তিগত পর্যালোচনা বা অভিজ্ঞতা, এটা সার্ভেয়ার ভুল করতে পারে। কারণ প্রত্যেকটা পিআইসির কতটুকু জায়গা মাটি ফালাইতে হইব, পিআইসির জন্য কতটুকু অনুমোদন হয়, এটার জন্য বরাদ্দের আগে সার্ভেয়ার পাঠায় এসও সাহেব, উপজেলা এসও সাহেব, এবং ওনার মাধ্যমে কমিটি তৈরি হয়, টিম তৈরি হয়, এবং উনি এসও যারা সার্ভেয়ার যে রিপোর্ট দেয়, এই রিপোর্ট অনুযায়ী এখানে বরাদ্দ পরিমাণ ইয়ে করা হয়। তো এখানে আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে এই পিআইসির জন্য আমি নিজেও একজন আবেদন করেছিলাম, আমি নিজেও প্রার্থী ছিলাম। এবং আমি যখন এসও সাহেবের সামনে যাই তখন উনি বলছিলেন যে ভাই এখানে খুবই অল্প জায়গা, সার্ভেয়ার তাদের কাছে রিপোর্ট দিছে যে জায়গাটা অল্প এবং এখানে আরসিসি ঢাল হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে গা, তো এখানে বরাদ্দ এবার দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। তো আমি অবাক হয়ে গেলাম যখন শুনলাম যে এই বরাদ্দই এই বছর ঠিকই দেওয়া হয়েছে এবং তার অনুমোদন হাসান নিচে তার স্বাক্ষর আছে এসও সাহেবের, এবং ডাবল হয়ে গেছে গা। তো এখানে তো সার্ভেয়ার ভুল করার তো এখানে কোনো সম্ভাবনা নাই, কারণ উনি তো অবগত যে জায়গাটা অল্প, এখানে আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। এটা তো আমি তার সাথে যখন যোগাযোগ করছি তখন ওটা তো ছিল আবেদন চলমান ছিল। পরে উনি আবার এটাতেই অনুমোদন দিয়ে দিল যে ডাবল বরাদ্দ। তো এটা আসলে কিভাবে সম্ভব হইলো, যেখানে ইউএনও মহোদয় বলছেন যে এই রাস্তাটা তার পরিচিত, জানা আছে, এখানে এত টাকা হওয়াটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার মতো না। হ্যাঁ, তো ইউএনও সাহেবের অবগত, এসও সাহেব অবগত, এসও সাহেব আবেদন চলাকালীন সময়ই এই ব্যাপারে ওনার মতামত বলছেন যে উনি এটা অবগত, জানেন। তো এটার পরেও উনি কিভাবে এখানে অনুমোদন দিয়ে দিলেন, এটা আসলে আমি একজন প্রার্থী হিসেবে আমি খুবই মর্মাহত এবং আশাহত, এবং এটার সূক্ষ্ম একটা বিচার এবং সূক্ষ্ম একটা যেই কারচুপি আছে এটা আমরা প্রকাশ করতে চাই। এখানে ভুল শব্দটা বললে আমার বা জনগণ এটা হয়তো বিশ্বাস করবে না, যেখানে ভুল হয়েছে, সার্ভেয়ার ভুল লেখছে, এটা জনগণ মেনে নিবে না। কারণ আমি একটু বলি, কারণ এখানে
জনগণ মানার কথা না তো, কারণ এটা ইউএনও মহোদয় ইয়াসিন সাহেব এটা আগে থেকে অবগত। এটা তো ভুল হওয়ার কোনো প্রশ্ন আসে না, এখানে কারচুপির প্রশ্ন আসে বা এখানে বড় রকমের ভুল হইলেও একটা বড় রকমের ভুলের একটা বিষয় চলে আসে। এই ব্যাপারটা আপনি আরো বিস্তারিত যদি আমাদেরকে বলতেন। দেখেন বিষয়টা এখানে গিয়ে দাঁড়াইছে, বিষয়টা হলো গিয়ে এখানে যারাই এখানে দরখাস্ত করেছে এই পিআইসিটার জন্য, তারা কিন্তু সবাই মোটামুটি এই বিষয়ে অবগত যে এই পিআইসিটা বরাদ্দ অত টাকা আর এত টাকার বৃদ্ধি হবে। কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত ভাবে যে এবারে যে পিআইসিটা দিয়েছে, এটা যারাই মানে অ্যাপ্লাই করেছে পিআইসিটার জন্য, তারা অনুমানিক যে এই পিআইসিটার বরাদ্দ হতে পারে 5 থেকে 6 লক্ষ টাকা, যতটুকু জায়গার পরিমাণে, হ্যাঁ অত টাকা হতে পারে। কিন্তু তারা কেউই পেল না, যারা এরকম আশা নিয়ে তারা দিয়েছিল যে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা হতে পারে, তারা কেউ এটা পায়নি। তাহলে যারা বিগত ফেসিস্টদের আমলে, যারা আওয়ামী লীগী দূষরদের সাথে হাতে হাত মিলিয়ে খাদে খাদ মিলিয়ে চলেছে, তারা এবার এটা কিভাবে পায়? যেমন আপনি মনে করেন রূপক, তারা তো ডেভিল, এক প্রকার ডেভিলের, হ্যাঁ ডেভিল, ডেভিল একমাত্র ডেভিল, তারা ডেভিল। যেমন যে রূপক দাস, হ্যাঁ সভাপতি রূপক দাস, আপনার এই চন্দ্রাচর ইউনিয়নের এই ছাত্রলীগের সাংগঠনিক, আমার জানা মতে যেটা, হ্যাঁ সাংগঠনিক। কিন্তু বিধান দাস, উনি আমাদের চন্দ্রাচর ইউনিয়নের যুবলীগের কি একটা পদে আছে, হ্যাঁ কিংবা লীগের কি একটা পদে আছে উনিও। তো যে তরুণ কান্তি তালুকদার, ওনার বাড়ি হলো গিয়ে আপনার ইলুঞ্জুরি। ওনারাও কিন্তু ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে জড়িত। তাহলে এখানে কে জড়িত নেই? ওনারা 4 জনের 5 জনের মধ্যে, সদস্য 5 জনের মধ্যে সবাই ডেভিলদের। তাহলে এটা কার হাত ধরে এই পিএসসিটা অনুমোদন হলো কিংবা এত টাকা বরাদ্দ দিয়ে হলো, এটা তো আমার আসলে সেন্সরে কাজ করতেছে না বিষয়টা। মানে আপনি বলতে চাচ্ছেন তারা তো ডেভিল, যেহেতু আমরা জানি বেশিরভাগ ডেভিল, তারাও পলাতক থাকার কথা। হ্যাঁ, বা যেমন বিগত আমরা কয়েকদিন আপনার 15-16 বছর পলাতক ছিলাম, ওইদিকে মানে ঘুমাইছি, রাত কাটাচ্ছি, মানে ধান খেতে জঙ্গলে ওইদিকে। কিন্তু তারা এখনো প্রকাশ্যে ঘুরছে এবং কি তারা পিআইসি অনুমোদন নিয়ে আসছে। এটা কি এই ফেসিস্টদের আমল মনে করে তারা? যদি তারা এই ফেসিস্টদের আমল মনে করে, তাহলে এটা ঠিক নয়, এটা আমি মানি না। আমি দেখেন, আমি এলাকার একজন সচেতন নাগরিক, হ্যাঁ আমি চাই দুর্নীতিকে আমরা বিদায় জানাই। আমরা চাই না ওই ফেসিস্টদের মতো আমাদেরও পালিয়ে যেতে হয়, আমরা চাই না। কাজেই এখন যদি আমরা এইগুলা ব্যবস্থা না নেই, তাহলে আমাদের উপর একটা প্রভাব পড়ে যাবে। কারণ আজ নয় কাল আমাদেরকে ওই ডেভিলদের মাধ্যমেই অনুগ্রহ করবে, ওরা আমাদেরকেও ঘুষ, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে আমাদেরকে ইনভলভ করার চেষ্টা করবে, কারণ করতে চাচ্ছে, আমরা হচ্ছি না। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের কাছেই আমরা, বা যারা সংশ্লিষ্ট আছেন এই পিএসসি ব্যাপারে, তাদের কাছে আমরা সূক্ষ্ম একটা বিচার বা সূক্ষ্ম একটা বিষয়, ভুল হয়ে থাকলে ভুল যেটাই আছে, আমরা এটা তাদের মাধ্যমে পরবর্তীতে পাবো, এটা আমরা আশাবাদী। আর আসন্ন যে ২২ সাল নির্বাচন, এই নির্বাচনের ভিতরে আমরা এখন পর্যন্ত নাসির চৌধুরী না পাবেল সাহেব বিএনপি থেকে চূড়ান্ত মনোনীত, এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। হয়তো কত তারিখ, 4 তারিখ সম্ভবত এটার চূড়ান্ত ঘোষণা আসবে। তো বর্তমানে বিএনপির অবস্থা আপনি কিরকম ভাবে দেখতেছেন? তারা কি চূড়ান্ত ভাবে ক্ষমতায় যেতে পারবে? আপনি অতি মূল্যবান প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা হলো গিয়ে, বিএনপি একটা বড় দল, আপনারা তো জানেন, আপনি অবগত আছেন। বিএনপি একটা বড় দল, বিএনপি গভর্নমেন্ট করবে এটা জাতি বিশ্বাস করে, এবং কি বিএনপি পরিবার এটা বিশ্বাস করে বিএনপি গভর্নমেন্ট করবে। এখন যদি আপনাকে আমি বলি যে ২২ সালের যে নির্বাচনটা কিংবা ২২ সালের যে এই নির্বাচনের প্রক্রিয়াটা, এটা হলো গিয়ে বিগত দিন যে আমরা দেখেছি, সেটা আসলে
ব্যক্তি বিশেষ নির্বাচন। আপনি এখানে যদি দেখেন, বিগত দিন নাসির চৌধুরী নির্বাচন করেছেন, হ্যাঁ, তারপরে এর ইগনেস্ট নির্বাচন করেছে সরঞ্জিৎ সেনগুপ্ত, হ্যাঁ। ওনারা মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি। যেমন মনে করেন আমরা কিন্তু এই ওই অর্থ দিরাই সাল্লায় আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, কাজে এটা আমরা এত বেশি বড় মনে করে দেখি না। আমরা বিষয়টা হলো গিয়ে নির্বাচন তো যেটা হওয়ার হয়ে যাবে, কিন্তু আমাদের মিল মহব্বতটা আমাদেরকে আমাদের নিয়ে চলতে হবে, থাকতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য আসলে। না, আমার প্রশ্নটা ছিল যে জাতীয় পর্যায়ে দিরাই সাল্লাহ না, শুধু জাতীয় পর্যায়ে বিএনপি কি চূড়ান্ত ক্ষমতায় যেতে পারবে বলে আপনার মনে হয়? যেহেতু আমি দল করি আশাবাদী। জাতীয়বাদী দল, আমি আশাবাদী এই বাংলাদেশ গভর্নমেন্ট বিএনপি আগামী করবে আচ্ছা। ইনশাল্লাহ। আর পরবর্তীতে বিএনপি যদি চূড়ান্ত ক্ষমতা যায়, বিরোধী দল হিসেবে আপনি কাকে দেখতে চান? আসলে বিরোধী দল তো আপনি যেটা বলেছেন, আসলে বিরোধী দল বলতেন যে এখন যেটা রয়েছে, যেহেতু আওয়ামী লীগ আমাদের নির্বাচনে নেই, এখন বিরোধী দল জামাতকে সারা বাংলাদেশে একটা প্রাধান্যতা দিচ্ছে। কিংবা আমার কাছে মনে হচ্ছে যেটা আমাদের বিএনপি যে জোটে আসছে কিংবা জামাতে যে আলাদা জোটে আসছে, তাহলে মনে হয় জামাতই আমাদের বিরোধী দল। আচ্ছা আচ্ছা। তো যদি আমরা এলাকা ভিত্তিক ভাবে আলোচনা করি দিরাই সাল্লায়, তো দিরাই সাল্লায় বিএনপি যদি চূড়ান্ত ক্ষমতায় যেতে পারে, দিরাই সাল্লায় তাদের রুটম্যাপ বা উন্নয়ন করার কি কি উন্নয়ন প্রকল্প তাদের পরিকল্পনায় আছে, আপনার এই ব্যাপারে কিছু বলেন। আসলে দেখুন, প্রতিটি উপজেলায় প্রতিটি বরাদ্দ আসে। এই কারণে মনে করেন এটা বরাদ্দের উপরে নির্ভর করবে কি কি প্রক্রিয়ায় কি ধরনের উন্নয়ন এলাকায়, ইউনিয়নে, গ্রামে করবে, সেটা পরে তারা নির্ধারণ করে নেবে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দিরাই সাল্লায় কোন কোন কাজগুলা বাকি আছে, বা কোন কোন উন্নয়নমূলক কাজগুলো খুব জরুরি ভাবে দরকার? আসলে দেখেন, আমাদের যে ভাটি অঞ্চলে বিশেষ করে আমাদের রাস্তার প্রয়োজন, বিশেষ করে। আর এই আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের কাজ, এটা তো প্রতি বছর চলমান রয়ে গেছে আর চলছে এখনো। আর বিশেষ করে আমাদের আসে আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তা, মনে করেন এক গ্রাম থেকে অন্য গ্রামে আপনার হয়তো ডুবো রাস্তা, হয়তো আপনার বাসমান রাস্তা যদি হয়, যদিও তাদের মানে মনে করেন এমপি বরাদ্দের মধ্যে মানে তারা কুলিয়ে আপনার দৃষ্টিতে কোন রাস্তার পরবর্তীতে আর কি উন্নয়ন কাজ মনে করেন করা দরকার? ও হ্যাঁ, এটা আপনি সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের অর্থ এলাকায় আমি মনে করি যদি বিএনপি গভর্নমেন্ট করে, বিএনপি সরকার যদি আসে, আমি আশা করি প্রতি ইউনিয়নে একটি হলে মেডিকেল, হ্যাঁ, প্রাথমিক মেডিকেল, হ্যাঁ, এগুলা একটা মানে মনে করেন এই যে আপনার মা ও শিশু কল্যাণে একটু মেডিকেল থাকবে। মনে করেন এই যে গর্ভবতী মায়েরা, হ্যাঁ, ওরা কিন্তু অনেক আমাদের এই যে এই রাস্তাঘাট আমাদের গ্রামের বেশি ভালো না। এখানে উপজেলা যেতে হয়, উপজেলার মধ্যে আমাদের ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। যদি মনে করেন আমাদের যে আমাদের আশেপাশে যে হেলথ কেয়ার আছে ওইগুলোর মধ্যে যদি ডেভেলপ করে দেয়, এগুলো হতে পারে, এটা মান উন্নয়ন করা যেতে পারে, যাতে মনে করেন এই গর্ভবতী মহিলারা যাতে অসুস্থ মুরব্বীরা যারা আছে তারা যাতে প্রাথমিক চিকিৎসাটা নিতে পারে। এটা অবশ্যই আমি আশাবাদী এটা হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিরোধী দল হিসেবে আপনি জামাতকে রাখছেন, তো জামাতের ব্যাপারে আপনার কি, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে জামাতের উদ্দেশ্যে আপনি কি বলবো, আসলে এই বিষয়ে আমার অত বেশি অভিজ্ঞতাও নেই, তো যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু বলতে পারি। এই জামাত তারা তো ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ এবং মানুষের মনে জায়গা নেওয়ার মতো বিশেষ বিশেষ কিছু কাজ করছে, এবং উন্নয়নমূলক অনেক কাজই মানে উল্লেখ করার মতো অনেক উন্নয়নমূলক কাজ করছে আমরা দেখছি। আসলে আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে উন্নয়নটা এটা যেই করুক তার এটা বলতে হবে যে সে এটা করেছে। আর যদি এটা না বলেন তাহলে এটা আপনি নিজে ছোট মনে করলেন। আসলে যে যত দিক দিয়ে উন্নয়ন করে, সে যে জাতির হোক, যে ধর্মের হোক, যে রকমই হোক, উন্নয়ন করলে তার এটা বলতেই হবে যে সে উন্নয়ন করেছে, মূলত এটা। আর আপনি কি করবেন ভবিষ্যতে, এটাও আপনি প্ল্যান করে রাখতে হবে।
আচ্ছা, যারা প্রথমবার ভোট দিব, এবার প্রথম ভোটার, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি বর্তমান যে ইয়াং জেনারেশন প্রথম ভোটার হয়েছে, তারা নিজস্ব মূল্যবোধ রয়েছে, তাদের মাধ্যমে এই দেশটায় এই বিগত 16-17 বছর থেকে ওই স্বাধীন হয়েছে, তাদের মাধ্যমে স্বাধীন হয়েছে। 24শে জুলাই হ্যাঁ, আন্দোলন। হ্যাঁ, জুলাইয়ের মাধ্যমে এই স্বাধীন হয়েছে। মানে যারা নতুন ভোটার হয়েছে তারা ভূমিকাটা কিন্তু অন্তত বেশি এখানে। আমি আশা করি তারা নির্ধারণ করবে কাকে ভোট দিলে দেশ গণতন্ত্র ভালো করে চলবে, হ্যাঁ, সংবিধান কাকে দিয়ে গড়লে ভালো হবে। তাদের বোঝ আছে, তারা নিজের জায়গা মতো ভোট দিবে ইনশাল্লাহ, আমি আশা করি। আচ্ছা, আপনি তখন একটা কথা বলছিলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনার বিভিন্ন জায়গায় ছত্র ছায়া থাকতে হয়েছে, মানে পলাতকের মতো হয়ে থাকতে হয়েছে গা ঢাকে দিয়ে, কারণ সবার নামেই ছোট তৃণমূলের কর্মীদের উপরে মামলা দেওয়া হয়েছিল। তারা মাঠ পর্যায়ে তেমন কাজ করতে পারে নাই, কোনো কাজই করতে পারে নাই। তাদেরকে চাকরি থেকে চাকরি যারা করতে চাইছিল তারাও যদি বিএনপির সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল, তাদেরকে চাকরি দেওয়া হয় না, বিভিন্নভাবে বিভিন্ন রকমই হয়েছে। তো আপনার যখন সবচেয়ে কষ্টকর অনুভূতি কোনটা, যে ফ্যাসিস্ট সরকারের আমলে কোন কষ্টটা আপনি সবচেয়ে বেশি পেয়েছেন? আপনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন, আমার আবেগের কথা বলেছেন। দেখেন বিগত দিন আমি যেটা মনে করি 2016 সাল থেকে আমাদের, আমি অন্য এলাকার কথা বলছি না, আমাদের চরনাচর ইউনিয়নের, আমাদের শ্যামারচর, হ্যাঁ, পেরুয়া, ওই দিকের গ্রামের কথা বলছি। বিগত এই 16 সাল থেকে এই 25 আপনার এই 24 সাল পর্যন্ত আমাদের কোনো ছেলেপেলের চাকরি হয়নি। একটা কথা দেখবেন, আমাদের বলতে কাদের? আমাদের যে স্টুডেন্টরা যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, যারা এসএসসি পাস করেছে, হ্যাঁ, মানে জামাত এবং বিএনপির সাথে যারা সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের চাকরি হয়নি নাকি? না, আমি এটা বলতেছি না, বলতেছি যে জামাত বিএনপি এটা না, চাকরি হয় নাই কার? চাকরি হয় নাই এখানে, যার যার হয় নাই আমাদের এলাকার এটা লিপিবদ্ধ আছে। আচ্ছা, কয়েকজনের নাম বলেন। যেমন মনে করেন আমি 2019 সালে পুলিশে গিয়েছিলাম কনস্টেবল, ওইখানে আমার চাকরি ভেরিফিকেশন এসেছিল, পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ ভেরিফিকেশন আসছিল দিরাই থানাতে, এখান থেকে আমার চাকরিটা হয় নাই। পরে আমার এক বন্ধু নাদিমের পুলিশ ভেরিফিকেশন আসছিল, ওনার চাকরি হয় নাই। আমার এক ভাগনা নাম ইসমাইল, ওনার পুলিশ ভেরিফিকেশন আসছিল, ওনার চাকরি হয় মানে রিটেন ভাইবা সবকিছু কমপ্লিট, শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশনের সময়। আচ্ছা আচ্ছা। পরে আমার আরেক বন্ধু সৈকত, আমাদের পাশের বাড়ির, ওনারও পুলিশ ভেরিফিকেশন আসছিল, ওনারও চাকরি হয়নি। আসলে এই বিগত দিন এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে 5 আগস্টের পর থেকে আমাদের এলাকার মধ্যে ওই 1 থেকে 150 ছেলেদের চাকরি হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এদিকে চাকরি হয়েছে। আসলে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এমনকি আমার একজন চাচাতো ভাই, ওই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে তাদের চাকরি হয়েছে। হ্যাঁ, 5 আগস্টের পর থেকে এখানে কোনো প্রকার ঘুষ লেনদেন, কোনো প্রকার কারচুপি, কোনো প্রকার কোনো কিছু ছিল না বলে আমরা জানি। এমনকি দেখেন আমার, তার মানে এই বিগত ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যত চাকরি দেওয়া হইতো, এটা আসলে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে দেওয়া হইতো না, এটা অন্য কোনো মাধ্যমে দেওয়া হইতো। মানে তারা টার্গেট করতে চায় তারা চাকরি, এটাই বলতে চাইতেছেন? আচ্ছা, যদি মনে করেন আমাদের পুলিশ ভেরিফিকেশন যদি আসতো আমাদের শ্যামারচর গ্রামে, হ্যাঁ, তাহলে বলতো তারা বিএমপি করে, তারা এই সেই এইগুলো নানান বিভিন্ন কথা বললা, হ্যাঁ, এগুলা ছড়াই যেত, কিন্তু আমাদের ছেলে চাকরি হতো না। না হয় আজকে আমাদের অন্তত সরকারি চাকরি থাকতো কমপক্ষে 1 থেকে 120 জন, আমাদের ছেলে, আমাদের স্টুডেন্টদের চাকরি হতো সরকারি এলাকা ভিত্তিক, হিন্দু মুসলমান মিলিয়ে। শেষ করে দিন নাকি? শেষ করে দিই। আচ্ছা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সত্যপ্রচার স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা এবং অভিজ্ঞতা জানলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আসলে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য।